লঞ্চে বাসে ভাই আমরা ফিরামি রায় করতেছি ঘাটে জায়গা নেই। আমি তো মনে করছি ঢাকা সরকারটা মনে হয় আমার কিছু তারা শুধু লুকিয়ে আমি দেবো না। আমি কিন্তু আন্দোলনে যাই নাই কত, আমি অবজারভেশন করতেছি বাসা দেখেছি হিসাবে আমার মনে হয় না আমি মানে হাস্যদুক দেখছি। জাহাঙ্গীর সাহেবের ফোন দিলাম ভাই কাছে লক্ষ লক্ষ লোক, তারপর বাসাতে বেরিলাম। বেরিয়ে আমি তো লাইনে দেখতেছি আমার মন করতেছে না লুক আসতে আমি শহীদ মিনারে গেলাম, গিয়ে আমি মঞ্চের কাছে গেলাম, কারণ এটা একটা লজ্জা। আমি একটা লজ্জা পাইছি কেন, সারা বাংলাদেশ থেকে আউটসোর্সিং আমরা বলি দাবি করি, এত আউটসোর্সিং আমরা 2000 লোক আমরা আউটসোর্সিং করলাম না, তাহলে আমরা কিভাবে আন্দোলন দাবি করবো? মানুষ আন্দোলন করে লড়াই করে যখন তার পিছনে জনগণ থাকে তখন তার শক্তি হাজার গুণ বাড়ে। কথা বলার জন্য মানে তখন আমার ভিতরে কি আছে এর চেয়ে হাজার গুণ কথা বেরোবে। আমি যখন নেতৃত্ব দিব আমার পিছনে যখন ব্যাকআপ থাকবে তখন কিন্তু আমার কথা এমনি পাবে। আপনি আমাকে বলে দিতে হবে না আমাকে কি করতে হবে কি বলতে হবে। এরপরে দেখেন ওখানে আমরা অবস্থান করতে পারলাম না, ছাত্র সমন্বয়করা তারা একটা প্রোগ্রাম করবে, ওখান থেকে আমরা আসলাম ব্যাগাড়িয়া প্রেস ক্লাবের সামনে। প্রেস ক্লাবের সামনে আমরা শান্তিপূর্ণভাবে আমরা কার্যক্রম চালাচ্ছিলাম। আমাদেরকে পুলিশ বারবার বলছে যে আপনারা একটা রাস্তা ব্যারিকেড দেন। আমাদের মধ্যে কিছু অসাধু লোক আছে যে একবারে সব খেয়ে ফেলবে, এরা করলো কি দুইটা রাস্তা ব্যারিকেড দিল, দুইটা রাস্তা ব্যারিকেড দিয়ে আমাদের আন্দোলনের আরো নষ্ট করবে, নষ্ট করে দেখেন। এরপরে আমরা মাইক দিলাম, আমাদের এক ভাই এখনো অসুস্থ, তার মাথার তুলিটা ইঞ্জিনিয়ারিং সায়েন্স হসপিটালে ফ্রিজে এখনো রাখা আছে। তাহলে সে বুঝছে আন্দোলন কি, তার ফ্যামিলি বুঝছে আন্দোলন কি। আমি ওদের বুঝি না, আমি গুলি খাইনি, আমরা তো গুলি খাইনি, তাহলে আমরা বুঝবো কিভাবে আন্দোলনটা কি। আন্দোলনটা এর জন্য একটা মহামারীর রূপ ধারণ করছে না, যে আঘাতপ্রাপ্ত হয়েছে, এই যে এরা হিসাবে দুটো গুলি খাইছে, এরা বুঝছে আন্দোলন কাকে বলে। আমি বুঝছি। আমার একদিন সব ঘোষণা দিছে পুলিশ ভাই আপনারা যদি আমাদেরকে অ্যাটাক করেন আমরা প্রতিহত করবো, এই কথা করতে দেরি আর গুলি করতে দেরি নেই। ওই অ্যাটাকটা করলো, এটা দৌড় দিল আর এই সালাম সব ভিডিও করে বলল। তাহলে এখন আমার কথা হলো আমি যদি 50,000 থাকতাম তখন কি আমি এই দৌড়টা দিতাম? আমি ধ্যান স্টে করে বুঝালাম। আর 50,000 লোককে সরানো এত সহজ সম্ভব? 50,000 লোক গেলে আনতে গেলে করে অতিথি ওয়ানতে গেলে করে আপনার মৎস্যভবন ছাড়াইয়া শাহবাগের ইয়াতে চাই বলবে, কাটামনের চাই যাবো, ওদিকে গেলে বলে 30 কিলোমিটার কাছাকাছি, ওদিকে গেলে বলে গুলিস্তান। তাহলে আপনার একটা কোন দিকে বলেন? এখন আমি বারবারও বলতেছি, সবাই বলতেছি, আমিও আন্দোলন লড়াই সংগ্রাম সবকিছু করছি, তবে আমাকে আপনি এনশিওর করতে হবে জনগণ দিয়ে, তাইলে আমি কাকে নিয়ে মাঠে নামবো, আমি কাকে নিয়ে মাঠে নামবো, মাঠে নামার তো অবস্থান তৈরি করে দিচ্ছি। এই কারণে বলছি যার যার অবস্থান থেকে সেই যদি শতভাগ নিশ্চিত করতে পারেন যে আমরা আন্দোলন সংগ্রাম লড়াই করে আমাদের ভাগ্যের পরিবর্তন ঘটানোর জন্য যা গাফিলতি আমরা সবাই করব, তখন আমরা কিন্তু আন্দোলন করতে পারি। আর আমাদের আন্দোলনের আগে এখন একটা আমাদের যে চিন্তার চেতনা থিমটা হলো ঢাকা শহরে একটা সমাবেশ সম্মেলন করে অবস্থাটা বুঝেন যে আপনারা কতজন জনবল নিয়ে ঢাকা আসতে পারেন। তখন আপনি এই সম্মেলন থেকে আপনার একটা আন্দোলন শুরু হয়ে যাবে। আন্দোলন কি ঘোষণা দেওয়া লাগবে? আপনি যখন মাঠে দাঁড়ায় যাবেন আন্দোলন তখন থেকে শুরু হয়ে যাবে। আন্দোলন আপনি 15 দিন ধরে ঘোষণা দিবেন, এরপরে আসবে না 15 জন লোক, এই আন্দোলন দরকার নেই। আপনি একটা সম্মেলন করেন, সম্মেলনের মাধ্যমে যদি মনে করেন ওই দিনটা 50,000 লোক 1 লক্ষ লোক একত্রিত করতে পারেন, ওই দিন থেকেই শুরু হয়ে গেল আন্দোলন। মাঠে আমি বাস্তবায়ন চিন্তা করবেন যে আমরা যখন আইসা গেছি এর তার ফিরবো না, যতদিন পর্যন্ত আমি বাস্তবায়ন আপনি আমরা সবাই যদি মানে এই চিন্তা চেতনাটা মাথায় ভিতরে রাখি, তাই আমরা বাস্তবায়ন। আমি নিশ্চিত আপনাদেরকে বলে দিতে পারবো যে 50,000 লোক আপনাদের দাবি 100% এখন আপনি জনগণ ছাড়া আপনি দাবি বাস্তবায়ন করতে পারবেন কোনোভাবেই সম্ভব না। এই চিন্তাটা আমরা আজকে এই যে কালকে যে আমরা আমাদের যে 2025-এ নীতিমালা একটা করছে সরকার, এই নীতিমালা করার সাথে সাথেই কিন্তু আমরা এটা প্রতিবাদ করেছি। যে সচিব মহোদয় স্যার নীতিমালা স্বাক্ষর করছেন, এই নীতিমালা পাওয়ার সাথে সাথেই আমরা কিন্তু ফিডব্যাকটাকে উত্তর দিয়েছি যে এই নীতিমালা সাংঘর্ষিক আমরা মানি না। এরপরে পর্যায়ক্রমে চিঠি দিতে উনি আমাদেরকে ডাকতে বাধ্য হয়েছে, আমাদের নিয়ে বসাতে। তারপরও আমরা ওইখানে গিয়ে অনেক কথা বলে আসছি, কথা আমরা বলবো এই বিষয়টা, অনেক কথা বলে আসছি। আমাদের যুক্তি তর্ক পুরোটাই আমরা ছাড় দিই নাই, কারণ আমি তো আমার জন্য গেছি, আমি তো অন্যের জন্য চিন্তা করি নাই। আমি চিন্তা করছি এই নীতিমালা আমার
100% আমি পাই নাই, আমার যে চাওয়া কোনোটাই আমার পূরণ হয় নাই। ওনারা একটা কথাই বলছে যে আপনাদের দাবিগুলো সবগুলো যুক্তি, এত দাবি একদিনে বাস্তবায়ন করা কোনো সরকারের পক্ষে সম্ভব না। তবে প্রক্রিয়াধীন সবগুলো দাবি আস্তে আস্তে বাস্তবায়ন হবে। আর এক ভাই বলছে 570 টাকা বেতন বাড়ছে। এখন এই যে পে স্কেল হয়েছে, সরকার কত সালে পে স্কেল হয়েছে আর জানা আছে? 15 পর পে স্কেল হয়েছে। আপনি কি সরকারের চেয়ে বেশি বেতন পাবেন? সরকারি কর্মচারীর চেয়ে বেশি বেতন আউটসোর্সিং পাবে? এটা কি সম্ভব? আপনার পে স্কেল হলে আবার পাবে। এবং আমি কিন্তু স্যার এটাও বলছি, স্যার আপনি নীতিমালা করলেন, এটা তো বলেও দিতে পারতেন যে 1 বছর পরে 5% বা 3% এটা ইনক্রিমেন্ট দেওয়া হবে। ভাই এটা তো বললেই হয় না। আপনার নীতিমালাটা এখন যেহেতু একটা পরিবর্তন হয়েছে, সামনে বছর অন্য কিছু আবার পরিবর্তন হতে পারে। নীতিমালাটা এখন পরিবর্তন হওয়ার মানে প্রক্রিয়া পরিবর্তন বেশি বিচারের এখন একটা আমরা যে বইটা দিয়ে আসছি, আমার নীতিমালা, আমার যে চাওয়া, আমি যে নীতিমালা মানি নাই, আমার নীতিমালা কি কি সংশোধন করতে হবে, উনি তো আমার বই রিসিভ করে রাখছে। উনি বলছেন এগুলো নিয়ে পর্যালোচনা করবে, আলোচনা করবে, সবার সাথে কথা বলবে। তুমি যে বললা এই মাননীয় মাধ্যমে এটা বইলে দিল আমার এটি দেখি যে আপনি, এবং আমার যে চাকরির যুদ্ধ কতজন করা হয়েছে এ পর্যন্ত, কতজনের বেতন লোকের সব কিছু আমরা বই আকারে দিয়ে তাদের এবং সেই কথাটাও বলে দিছে যে এ 18 মানে 2025 নীতিমালা বাস্তবায়ন হওয়ার পরে আমরা বলছি 2 মাসে আমাদের 1 থেকে 2 লক্ষ চাকরি পেয়ে যাবে। উনি বলছে, উনি এখন ওনারটা কতটুকু সত্য আমরা জানি না, উনি বলছে সরাসরি উনি বলছে 2025 নীতিমালা বাস্তবায়ন হওয়ার পরে যদি কোনো একটা কোম্পানি কোনো একটা লোকের চাকরিচ্যুত করে বা কোনো প্রতিষ্ঠান চাকরিচ্যুত করে, আপনারা যদি নাও আসতে পারেন, আপনাদের লিডার তো আমার কাছে আসতে পারবে, লিডারের কাছে কাগজটা দিবেন এবং অর্থ মন্ত্রণালয়ে আমরা যত মানি যা ভূমিকা নেওয়ার আমরা আপনার চাকরি যাবে না নিশ্চিত। মানে উনি ওনার মৌখিকভাবে বলছেন, কিন্তু আমরা সবাই চাই কথাটা কিন্তু উনি স্পষ্ট মৌখিকভাবে এবং জোর গলায় বলছেন একজন কর্মচারী চাকরি যাবে। তাহলে এখন যদি আমি একটা সচিবের মহলের কথা না বিশ্বাস করি বা ওনারা আমাদের নীতি নির্ধারণী, ওনারা আমাদের বাজেট পেশ করে এবং যাদের বেতন বকে আছে ওনারা বলছে একটা বেতন আমাদের কাছে আসে, যাদের বেতন বকে আছে আমরা তো অর্থ ছাড় দিব, অর্থগুলো যদি আমাদের কাছে না আসে আমরা কাকে ছাড় দিব? তাহলে কে বেতন আটকে রেখেছে? আপনার ঠিকানা, আপনার প্রতিষ্ঠান অথবা আপনার সংশ্লিষ্ট মন্ত্রণালয়। ওখান থেকে যাওয়ার পরে না অর্থ থেকে আপনি পাবেন বেতনগুলা আটকাই থাকে আপনাদের জায়গায়। বেতনগুলো কিন্তু অর্থ থেকে একটা বেতন মানে ওনার কথা আমার একটা বাজেটও ওখানে আটকা হবে। স্পষ্ট ক্লিয়ার করে দিচ্ছে যদি আপনার কোনো বাজেট আমার কাছে আসে, আমার কাছে কোনো বাজেট আসবে না, আমরা তো বাজেট দেওয়ার জন্য এখন এই যে বারবার বলতেছে আমার এত বেতন বলতে বেতন রেখে আপনার লক্ষ্য রাখতে আপনার ঠিকাদার আটকে আছে, আপনার ঠিকাদারের সাথে কোম্পানির মানে প্রতিষ্ঠানের অনুমোদন হয়েছে, লেনদেন হয় নাই বা যা চাইছে তা দেয় নাই। সবাই একটু কমেন্ট করেন তো সাউন্ডগুলো শোনা যায় কিনা। প্রত্যেকভাবে ক্ষমতা আছে বেতন দেওয়া, প্রত্যেকে জানে আপনি বেতন পান নাই, জানি। এই কাজগুলো আমাদের সকলে ঐক্যবদ্ধ করলে পরে আমরা সফলতা পাবো। আর এই নীতিমালা আমি কিন্তু এখনো বলতেছি যে আমরা কিন্তু প্রতিবাদ আমরা সমাজ সম্মেলনের মাধ্যমে করছি, কালকে গিয়ে সরাসরি ওনার সাথে এবং আমাদের নিজের গুণায় স্যাক্রিফাইস করছে স্পষ্টভাবে। এবং আমাদের যে সুযোগ সুবিধা বা আমরা ওনার সাথে কথা বলার সুযোগ পাইছি, আমাদের লিডার থাকার কারণে কিন্তু আমরা প্রাণ খুলে কথা বলতে পারছি। তাই এত সময় কিন্তু আমাদের সচিব সাহেব আমাদেরকে দিতেন, আমরা এবং কথা বলার এমন মানে উনি একটা কথাও মানে নেগেটিভ বা ওনার কথা যে গ্রহণযোগ্যতা থাকবে না এমন কোনো কথা। এখন আমার কথা হলো আপনি রাষ্ট্রের প্রধান, আপনি ফ্যামিলির প্রধান, আপনার ফ্যামিলির কথা যদি আপনি যেটা বলেন আমার বাইরে তো আমি বিশ্বাস করে বলছি। যাই হোক আমরা অনেক কথা বলি, অনেকে অনেক কথা বলি, আবার অনেকে এই জায়গায় দয়া করে এই কাজগুলো তো করেন না। আমাদের শ্রমিকরা আপনি একটা মনে করেন প্যানেলে আছেন, আমি একটা ভিন্ন প্যানেলে আছি, আমার এই প্যানেলের কথাগুলো যদি ওই প্যানেলে যান তাহলে কথাগুলো কিন্তু সাংঘর্ষিক। দয়া করে এগুলো করবেন না। এই নোংরামি করতে করতে কিন্তু আমরা নিজেদের ক্ষতি নিজেরা করছি।
এটা কিন্তু আমরা কেউ জানি না। অতি উৎসাহিত হয়ে আপনি এই গ্রুপে ঢুকছেন, হাতে পায়ে ধরে, অনেক লোক আছে এখানে, অনেক লোক আছে এখানে, হাতে পায়ে ধরে আমার গ্রুপে ঢুকছে, এখানে গ্রুপের কথা বলে নিয়ে ট্রান্সফার করে, আবার আমার সাথে দেখা করতে আসেন, আমার ওনাদের সাথে দেখা করে আসেন। আমরা কিন্তু অনেক প্রমাণ জানি, অনেক কথা শুনি, আমরা কিন্তু অনেক কিছু করি না। এই নোংরামি কাজগুলো সবাই করি, এগুলো করলে আসলে মানে ব্যক্তিগতভাবে এবং সমষ্টিগতভাবে সবাই ক্ষতি হবে। এই নোংরামিগুলোর কারণে কিন্তু দেখেন ফেসবুকে আজকে অনেক কিছু লেখা দিচ্ছে, আমাদেরকে নিয়ে অনেক কিছু লিখতেছে, আনিস মুজিবর অনেক টাকা খাই বলে। আরে কোন ঠিকাদার আছে যে আমার আর ঠিকাদার কি মানে ঠিকাদারে বই রয়েছে আপনার মতো আউটসোর্সিংকে 10 লাখ 20 লাখ 50 লাখ টাকা দেওয়া হবে? এই ধরনের বিভ্রান্তিমূলক কথাবার্তা বলে আপনি কি শান্তি পান, আপনারা কি শান্তি পান আমি জানি। তবে আমি এ পর্যন্ত কারো বিরুদ্ধে এই ধরনের কোনো পোস্ট দিই না, আমার লাইফেও আমি এই ধরনের কাজ করি না, এই ঘৃণিত কাজের সাথে আমি সম্পৃক্ত না। আমার রক্তে বেমানি নাই, আমি যা বলি মুখে যা বলি অন্তরে আমার একই কথা থাকবে, অন্য কোনো কথা থাকবে না। আমাদের নেতাদের মধ্যে অনেক বৈশিষ্ট্য থাকে, মুখে একটা বলে অন্তরে থাকে আরেকটা, পিছনে গিয়ে বলে আরেকটা। আর আমি মোদিবর যেটা বলি, যখন থেকে যেটা বলতেছি তখন থেকে এখন পর্যন্ত সেটাই বলবো, অন্য কোনো কথা থাকবে না। কারণ এরা তো আমি আমার ভাগ্যের পরিবর্তনের জন্য আসছি, আমি এনে মিথ্যা কথা বলবো না, আমি এনে মানে সরকার তৈরি বানুয়ার কি করবো না, কার সাথে করবো। আমি যদি কারণের সাথে এরকম করে দেখি তাহলে আমি নিজের সাথে কথা বলবো। আমি যদি কারোর সাথে এরকম সংসার করে থাকি তাহলে আমি নিজের সাথে নিজে বেমানি করলাম, নিজের রক্তের সাথে নিজের সন্তানের সাথে বেমানি করলাম। আমাদের ভিতরে এই মন মানসিকতা নাই ভাই। আমি বারবার বলতেছি, আপনারা যে যেভাবে কথাগুলো নেন আপনাদের পার্সোনাল বিষয়। আমি বারবার বলতেছি, আমি আমার ভাগ্যের পরিবর্তনের জন্য এভাবে যতদিন পর্যন্ত আমার ভাগ্য পরিবর্তন না হবে আমার লড়াই চলতেই থাকবে। এই লড়াই সংগ্রাম ওই যে যত কথা বলুক, এখন যে আমার কাছে আসছি সে আমার চুরি মারতে আসে, তারে কাছে এনে বসাইলাম সে আমার চুরি মারতে আসে। এখানে অনেক লোক আছে, অনেকে আছে বক্তব্য লিখে আসবে, অনেকে আছে অনেক কিছু লিখে আসবে, আসতেই পারে। আপনি পৌঁছানোর জন্য আসবেন, আপনি যদি পৌঁছান তাহলে তো আপনি আপনার যোগ্যতায় আপনাকে ওই জায়গায় বসাই দিবে, আপনি চাইলে আপনি বিতর্কিত হবেন। যাই হোক, অনেক কথা আছে, কথাগুলো বলতে গেলে আমার দুঃখ বলতে গেলে মনে করেন 2-4 বছরে শেষ হবে না, কারণ আমি সবাইকে উদ্বিধা করছি 2001 সাল থেকে আমরা চাকরি করছি। ওদের দুঃখ আমাদের অনেক বেশি, যন্ত্রণা আমাদের অনেক বেশি, আপনার যে কষ্ট আমার বেশি। আমি চাই আজকে আমি আমার যেটাই করেন ভাই সংঘবদ্ধভাবে করবেন এবং সৎ হক হালাল পথে চলবেন, ন্যায়ের পথে চলবেন। অন্যায় যদি করতাম সবাই লাইভটা শেয়ার করে দেন। সামনে দেন ভাই। এখানে বসেন, সবচেয়ে ভালো। শফিক ভাই শেয়ার করে দেন, সবাই শেয়ার করে দেন। সাউন্ডগুলো শোনা যায় কিনা একটু বলে দেন, কমেন্ট করেন একটু। সাউন্ড ঠিক আছে কিনা একটু কমেন্ট করে বলে দেন। দাবি দেওয়া একটা বেশ ভালো উপস্থাপনা তৈরি করছেন, এগুলি তারা করতে পেরে গতকাল অর্থনীতিতে 2টা ডেপুটেশন দেওয়া হয়েছে, সেখানে সভাপতি ভারত সাংগঠনিক সভা আমিও
সেইখানে সরকারের মূল বিষয় হচ্ছে যে একবারে তো সরকারি আস্তে আস্তে এখন যতটুকু এসছে সেটা একদিক থেকে আপনাদের সরকারের প্রয়োগ হয় কিন্তু একদিক থেকে দেখলে আপনাদের একটা আমলে তুলেছে আপনাদের একটা শিক্ষিত জায়গা থেকে এবং সেখানে ধরেন একটা দাবি আমাদের ছিল মোবাইল ব্যাংক ছাটাই যখন তখন করা যাবে না এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অনুমতি লাগবে সেই দাবিও সেখানে উল্লেখ করা যদিও সেখানে বাস্তবায়ন নিয়ে সমস্যা হচ্ছে আমাদের আরও দাবি ছিল যেতে যাবে রেস করা সবার নামের তালিকা এবং ওই যদি কোনো প্রজেক্ট শেষ হয়ে যায় সেটা যদি চাকরি সাধারণ নামের নতুন প্রজেক্ট সমাপ্তি অগ্রাধিকার ফলে আপনার যদি 3 বছর পর একটা প্রজেক্ট শেষ হয়ে গেল 3 মাস আপনার নতুন প্রজেক্টে আপনারা তো এই যে ঠিকাদার আসবে আর একদল লোক পুরো ছাড়াই হয়ে যাবে আরেকদল লোক তারা নিয়োগ দিবে মাথা বেঁচে টাকা পয়সা ব্যবসা করবে এগুলো বন্ধ করার ব্যাপারে সেইটা যদি আরও সুস্পষ্ট হয় সেই জন্য আমরা কথা বলছি ঠিকাদার বাতিলের ব্যাপারটাও আমি সবসময় আছে সরকারের ঠিকাদার বাতিলের ব্যাপারে আমরা যেটা বারবার বলে যাচ্ছি যে এক দেশে যদি সরকারের পরিচালনা চলবে এবং বিশেষভাবে এখানে ব্যবসা করার যে সুযোগ থেকে মাথা নিচে ব্যবসা করা এইটাতে কোনো ব্যবস্থা এই বিষয়গুলো সরকারের এখন সরকার বিশ্ব ব্যাংকের পরামর্শে এই আউটসোর্সিং পদ্ধতি চালু করছে এটা আগেই কিছু কিছু ছিল একসময় কানাডা ছিল তো সেই তারপরে দৈনিক পরিবর্তী তারপরে সে আউটসোর্স এইভাবে তারা নানান জায়গায় গেল সরকারি ব্যয় কিন্তু সরকারি ব্যয়ের বহু জায়গা আছে যেখানে অপচয় পার করেছে সেগুলোকে তারা যথার্থভাবে ব্যয় কমানোর জায়গা খুঁজে পাচ্ছে যত রসুদণ্ড কুশলগত সমস্ত হাত বোঝা চাপিয়ে দিচ্ছে আমাদের কর্মজীবী কর্মচারী শ্রমিক তাদেরকেই এই আউটসোর্সিং ইত্যাদি নাম শোষণ নির্যাতন নানান রকম আগামী এবং তাদের কাছ থেকে অর্থ তুলে দেওয়া এইসব কাজগুলো ঠিকাদাররা করছে ঠিকাদাররা আবার নানাভাবে একটা ভাষা বিভিন্ন অসচেতন এই জায়গাটার বাস্তবতা যে তারা জানেন না তারা কিন্তু সেই বাস্তবতা তারা জীবন করার অবস্থা তাদের আমাদেরকে লড়াই করে দাবি আদায় লড়াই করে আমরা এই সরাসরি বেতন পাওয়া টাকাই বন্ধ করা কিংবা সমস্ত উৎসবতা লাভ করা বোনাসের দাবি কিংবা নেতৃত্বকালীন ছুটি এগুলো আমরা আদায় করেছি এখন নেতৃত্বকালীন ছুটি 45 দিন দিয়েছে তারা বলছে আচ্ছা ঠিক আছে এটা শুরু হচ্ছে তারপরে বেতন কি 16,150 টাকাই থাকে তারা বেতন অ্যাডজাস্ট করবে 3 বছরের মধ্যে আমরা বলেছি যে বেতন অ্যাডজাস্ট করলে আজকে যে প্রথম চাকরি করলো সেও 16,150 কিংবা সে 20,000 করলো আর যে 10 বছর চাকরি করলো সেও ন্যায় সম্মত করতে হলে আপনার বেতনের অভিজ্ঞতা অনুযায়ী অভিজ্ঞতা কর্মজীবনের পরিধি অনুযায়ী বয়সসীমা অনুযায়ী একটা কীভাবে স্কেল 5 বছর কাজ করলে কীভাবে তার বেতনের সে পাবে 10 বছর কাজ করলে বেতনটা পাবে 15 বছর 20 বছর কাজ করেছে এবং ধীরে ধীরে একসময় আমাদের পেনশন এখানে মানুষের ভবিষ্যৎ মানুষ
সামনে আসে। সুতরাং এইসব দাবি দেওয়াগুলো আদায় করার জন্য লড়াই করে এতটুকু অর্জন করছে, সেটা বাস্তবায়ন করা একটা জরুরি কাজ। পাশাপাশি যেগুলো দাবি আদায় করে সেগুলো লড়াই করে দেওয়া কাজ। আপনাদের সামনে দুইটা লড়াই আছে, একটা হচ্ছে যা অর্জন করছেন সেগুলো বাস্তবায়ন করা, আর যেটা অর্জিত হলে তার জন্য লড়াই করে। লড়াই করতে হলে কী লাগবে? এখন এই যে সারা দেশে ধারণা করা হয় সরকার 8 লক্ষ আউটসোর্সিং কর্মচারী, তাদের কোনো ডেটাবেস নেই, তাদের সংখ্যাও নির্দিষ্ট, জানেন না, আপনারা অনুমান থেকে সরকারকে ডেটাবেস করার জন্য আমরা 2 নম্বর হচ্ছে যে শুধু এই ডেটাবেস করার জন্য বলেছে আমাদের এই প্রত্যেকের যাতে একটা সামাজিক পরিচয়, পারিবারিক পরিচয়, তার যে জীবন, তার মর্যাদা এগুলো রক্ষা থাকে, সেই বিষয়টা মনে করতে হবে। এখন এগুলো সবই আদায় করা সম্ভব যদি একটা সংখ্যা যাই হোক, 6 লাখ হোক, 8 লাখ হোক, কম হোক, বেশি হোক, আপনাদের সারা দেশের সংগঠন, প্রত্যেক জেলায়, প্রত্যেক থানায় আমাদের সংগঠন, প্রত্যেক অফিসে সংগঠন। আপনার হয়তো একটা জেলা ভিত্তিক, থানা ভিত্তিক কমিটি আছে, একই সাথে আবার প্রতিষ্ঠান ভিত্তিক কমিটি, বাংলাদেশ ব্যাংক কমিটিও থাকবে, আবার মতিঝিল কমিটি। এইগুলো আপনাদের তৈরি করা যাতে করে একটা কেন্দ্রীয় কমান্ড তৈরি করে। আজকাল তো নানান পরিস্থিতি আছে, এই সরকার যে কোনো আন্দোলন সংগ্রামকে ভয় পায়, কারণ তার মধ্যে আওয়ামী লীগের দোষর, ফলে আন্দোলন সংগ্রামকে আমরা দেখছি আওয়ামী লীগের দোষরদের আন্দোলন হিসেবে চিহ্নিত করে তাদের দমন করতে আন্দোলনকে খণ্ডন করেছি, কিন্তু আপনাদেরকেও প্রায় চিহ্নিত আপনারা মনে আছে কিনা যখন আবারে আপনারা সেখানে আমি ঢোকার সাথে সাথে আন্দোলন যে আওয়ামী লীগ ফ্যানটাকে বন্ধ করে দিল। বলা হচ্ছে এবং এটা তো খুব স্বাভাবিক যে আপনাদের এই 15 বছর ধরে একটা শেখ হাসিনার আওয়ামী লীগের শাসন ছিল, এই সময় এত আউটসোর্সিং কর্মচারীরা নিয়োগ করেছে, তাদের মধ্যে যে আওয়ামী লীগ সমর্থকরা আওয়ামী লীগের লোকজনের হাত ধরে এসছে এরকম নাই তা তো না, বরং বেশিরভাগ সরকারই সেটা হয় স্বাভাবিক। কিন্তু এখন কি আপনার একজন কর্মচারী শ্রমিককে আমি দল হিসেবে ট্রিট করবো নাকি তার কর্মচারী শ্রমিক হিসেবে? কর্মচারী এবং শ্রমিক হিসেবে তার অধিকার সে কোন দল সমর্থন করে অথবা কোন দলের হাত ধরে আসছে সেটা তারা দিচ্ছে। তাহলে ওই সমাজটা আসলে সমাজ থাকে, এটা কোনো রাষ্ট্র ব্যবস্থা। রাজনৈতিক দলের নেতাদের অপরাধ আছে, যারা যারা অপরাধ করছে তাদের বিচার হবে, কিন্তু সবকিছুকে এভাবে দেখা যাচ্ছে। ফলে পুরো আন্দোলন যদি ন্যায্যতা থাকে, মেরিট, সেইটা কারা করছে সেটা দিয়ে ওই আন্দোলনকে ধ্বংস করা যায়। ফলে আউটসোর্সিং কর্মচারীদের আন্দোলনকে যেহেতু এই দাবির ন্যায্যতা আছে, এই দাবির মেরিট আছে, সে কারণে এই দাবিটাকে মানতে হবে। এই দাবির যদি ন্যায্যতা না থাকে তাহলে আন্দোলন দাঁড়াবে। ষড়যন্ত্র করতে চেষ্টা করলে অল্প কিছু কিছু একটা করে তারপরে বেশিদিন চালাবে। আর যদি দাবির ন্যায্যতা থাকে তাহলে দমন করলেও সেটা দমন করা যায় না। সেটার প্রমাণ তো খোঁজ শেখ হাসিনারই শেষ পর্যন্ত পলায়ন, তাই না? কত দমন পীড়ন করতে চেষ্টা করছে, কতভাবে 1400 মানুষ 1600 মানুষ হত্যা করে দিচ্ছে, হাজার হাজার মানুষকে নষ্ট করে দিচ্ছে, তারপরে কি সে থাকতে পারছে? থাকতে পারবে। এইটা দিলে বোঝা যায় যে কোনো আন্দোলন যদি ন্যায্য হয় তাকে কোনোভাবেই দাবিয়ে রাখা যায়। আপনাদের আন্দোলন ন্যায্য ছিল বলেই আপনাদের আন্দোলনকে দাবিয়ে রাখা যায় এবং আপনারা আন্দোলন চালিয়ে গেছেন, কিন্তু শান্তিপূর্ণভাবে চালিয়ে যাওয়ার কারণে দেখা গেল যে এখানে দাবি আদায় আছে। আবার যখন কেউ কেউ আপনাদের চাপ দিয়ে মানে প্রোগ্রাম করাতে গেছে শহীদ বিরুদ্ধে, তখন আপনাদের পুলিশ ঝামেলা করছে, অত্যাচার করছে। এখন এরকম তো থাকবেই। আন্দোলন সবসময় খালি শান্তিপূর্ণ আন্দোলন করতে হবে, ওরা যেভাবে বলবে সেভাবে আন্দোলন করতে হবে, আমি সেই কথা বলছি না। কিন্তু এটা কিন্তু ট্রেডিংয়ের আন্দোলন, এটা কিন্তু একটা
পেশাগত দাবি দেওয়ার আন্দোলন। এই দাবি দেওয়ার আন্দোলনে আপনি তখনই মানে একটা মাঠ পর্যায়ের কর্মসূচি, একটা আন্দোলনের কর্মসূচি, একটা ঘেরাও ইত্যাদি যেতে পারেন যখন আলোচনার সব দরজাগুলো বন্ধ হয়ে গেছে। আলোচনার দরজা ওপেন থাকলে এখানে আলোচনায় দর কষাকষি করাটাই, আলোচনা যখন বন্ধ হয়ে গেল, ওরা কোনো কথা একটা শুনতে চায়, তখন আপনি আসতে না। সুতরাং এইসব আন্দোলনের ক্ষেত্রে আপনাকে অবশ্যই এই ধরনের বিবেচনাগুলো থাকতে হবে। বিবেচনা থাকা মানে কিন্তু নেতৃত্ব, শৃঙ্খলা, সংগঠন। সেটা সংগঠন থাকলে তখন সেটা হয়। সংগঠন না থাকলে যে যার মতো করে সিদ্ধান্ত নিতে থাকে। অমুকের মন চাইলো, সে ডাক দিয়ে দিল, তারপর দেখা গেল তার সাথে কিছু লোক চলে গেল, আপনার কোনো কমান্ড কাজ করছে। তাইলে আপনারা শক্তিশালী হবেন না, আপনাদের দাবি আদায়ের সমস্যা হবে, আপনাদের মধ্যে ভাঙন ধরিয়ে, আপনাদেরকে নানানভাবে কালিমালিপ্ত করে, আপনাদেরকে নানাভাবে ট্যাগিং করে, পিছিয়ে একটা সিল লাগিয়ে দিয়ে আপনাদের নানাভাবে দমন বিরোধ করতে তাদের সুবিধা হবে। সেই কারণে যে জিনিসটা প্রয়োজন সেটা সংগঠন করতে না, সর্বোচ্চ সংগঠনটা করতে। আপনাদের কমিটি একটা ঘোষণা হওয়ার কথা আমি শুনেছিলাম যে আপনারা একটা কমিটি গঠন করবেন। সেই কমিটি গঠন করেন, সেই কমিটিকে সম্মেলন প্রস্তুতির দায়িত্ব দেয় এবং তারা একটা সারা দেশের মধ্যে কমিটি গঠন করে একটা সম্মেলনের প্রস্তুতি নেন। সংগঠন শক্তিশালী হলে তারপর আপনি আরো দাবি দেওয়া নিয়ে এগিয়ে যেতে পারবেন। আপনাদের দুইটা কাজ, একটা হচ্ছে যে বিভিন্ন জায়গায় দাবি দেওয়া আদায় করা, যে দাবিগুলো আপনারা অর্জন করছেন, যে দাবিগুলো আপনাদের পক্ষে আসছে, সেইগুলো আপনাদেরকে আদায় করতে হবে। কোথাও যাতে আপনাদের মোবাইল ফাইন্যান্সিং এর বাইরে আপনি বেতন দিতে না হয়, সেখানে আপনাদের শক্ত ঐক্যবদ্ধ থাকতে হবে এবং প্রয়োজনে সেই প্রতিষ্ঠানকে, প্রধানকে জবাবদিহি চাইতে হবে। আপনারা ঐক্যবদ্ধ থাকলে আর সে আপনাদের কাউকে ধমক দিয়ে, ভয় দেখিয়ে বাইর করে দিতে পারবে না। অথবা কেউ যদি অন্যায় করে, সেই অন্যায়ের ব্যাপারে একটা চিঠি তখন আপনারা অর্থ মন্ত্রণালয়ে দিতে পারেন যে আমাদের এই যে নীতিমালার ছাঁটাই করলে সেটা আপনারা মন্ত্রণালয়ে চিঠি দিতে পারেন যে আমরা ভঙ্গ করতেছি। এবং এই ঐক্যবদ্ধ থাকলে এগুলো আদায় করতে পারবেন, নাহলে যেমন ইচ্ছা সেরকম করবে, নীতিমালা একদিকে। আর যেসব দাবি আদায় হয় সেটা আপনার ডেটাবেস থেকে শুরু করে এই যে ছাঁটাই, সেগুলো আরো সুনির্দিষ্ট করা, তারপরে আপনার মাতৃত্বকালীন ছুটি করে করা, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে ঠিকাদার কথাটাই বাতিল করে একটা সরকারি প্রতিষ্ঠান তৈরি করা, যারা এই আউটসোর্সিং করে। সেই জায়গাটা সেই দাবিগুলো যদি আদায় করতে হয় তাহলে আপনাদের সংগঠন। এখন আপনাদের মধ্যে যদি অনেক লোকের এরকম জায়গা থাকে যে মানে আপনাদের আন্দোলনের চাইতে তিনি যে রাজনীতি করেন সেই রাজনীতিটা তার বেশি গুরুত্বপূর্ণ। মানে খোলাখুলি বলি, কেউ যদি আওয়ামী লীগ সমর্থক হয়, সে যদি আওয়ামী লীগের স্বার্থ রক্ষা করতে আসে আপনাদেরকে ব্যবহার করে, ঠিক হবে আপনাদের? না না, আপনাদেরকে কিন্তু বিপদে ফেলবে। এইসব ষড়যন্ত্র কিংবা এই ধরনের তৎপরতা বিষয়ে সতর্ক থাকবে। আপনাদের স্বার্থটাই আপনাদেরকে দেখতে হবে। সেই জায়গা থেকেই সংগঠন করেছিলেন, সংগঠন ছাড়া কমান্ড থাকবে না, শৃঙ্খলা থাকবে না, তখন আপনাদেরকে যে কেউ যে কোনো দল ব্যবহার করতে পারবে এবং সেটা আপনাদের জন্য বদনাম হবে এবং তখন আপনাদের পরবর্তী দাবি দেওয়া যায় যে ন্যায্যতার শক্তি, ওইটা নষ্ট হয়ে যাবে। আশা করি আপনারা আজকে একটা কমিটি গঠন ঘোষণা করতে পারবেন। আচ্ছা, আমার একটা কথা ছিল যে এখন কালকে যে সচিব মহোদয় স্যার বলেছেন যে নীতিমালা যখন থেকে করা হয়েছে তখন থেকে এটা বহাল হয়ে গেছে, কার্যকর হয়েছে। এখন এই যে আজকে মনে করেন আমাদের সামনে কুরবানি ঈদ, তাহলে তো আমরা যদি নীতিমালা বহাল হয়ে থাকে ওনার কথা ভাষ্যমতে, তাহলে আমরা বোনাস পাবো। কিন্তু এখন এখানে যে লেখা আছে এই নীতিমালা যখন আপনার একটা চুক্তি হয়েছে 2 বছর 3 বছর, এই চুক্তি পর্যন্ত এটা পাবে না, এরকম একটা নির্দেশনা দেওয়া আছে। তাহলে সচিব মহোদয় স্যার কালকে আমাদের কথাটা বললেন এবং আপনাকেও বললেন যেটা কার্যকরী হবে, তাহলে এই কথাটা আপনি সচিব মহোদয়ের সাথে কথা বলে এই জিনিসটা কিভাবে সারা বাংলাদেশের অবস্থিত অবহেলিত মানুষরা পায় একটা ব্যবস্থা নিতে হবে ঈদের আগে।
কালকে কথা বলবেন এটা এই বিষয়টা। আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে কালকে যেমন কুঙ্গা হাসপাতালে এখানে কেন আসছে? কিন্তু এই আপনাদের মিটিং এ, ইন্টারনাল মিটিং এ না, এটা কালকের মিটিংটা আজকে আমরা সবাই সারা বাংলাদেশ থেকে ফোন আসছে। কি হয়েছে কথা হয়েছে জানাবো। ঠিক আছে, এটা তো হয়ে গেছে, সেটা জানেন না। এটা কি আসছে? ওই যে ভাই আসছে রাখেন। তারা বলছিল যে আপনার সাথে হচ্ছে ওই যখন তাদের মিটিং গুলো হয়েছে আপনি ছিলেন, তো সবশেষ আসলে যারা কথা বলছে অর্থমন্ত্রী যারা ছিলেন উদ্দেশ্যের সাথে কিন্তু বললাম তখন বললাম সেটাই আর কি এই বিষয়ে আর কি ঠিক আছে, এটা নিয়েছেন তো, এখন সব কথা তো মিডিয়া শুনে না না সেটাই আমার তো এখন আমাদের 4-5টা প্রতিষ্ঠান